শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়াল লার্জ বান্ডেল সাইজ আমাদের কেন তৈরি হচ্ছে এবং লার্জ বান্ডেল সাইজকে কীভাবে স্প্লিট করে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা যায়, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমার করা দুটি আলাদা আলাদা সিমিলার প্রজেক্ট থেকে আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে আমি দুটো প্রজেক্টের সোর্স কোড ওপেন করেছি। দুটো প্রজেক্টই আমার একেবারেই বলতে গেলে সিমিলার প্রজেক্ট, বাট একটিতে আমার কোড স্প্লিটিং করা আছে, একটিতে আমার কোড স্প্লিটিং করা নেই। অর্থাৎ একটিতে বান্ডেল সাইজকে এককভাবে রাখা হয়েছে বা বান্ডেল ফাইলকে এককভাবে রেখে দেওয়া হয়েছে, আরেকটিতে বান্ডেল ফাইলকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে। এবং এতে করে আমি কিন্তু যেখানে কোড স্প্লিটিং করে বান্ডেল ফাইলকে ভেঙে দিয়েছি সেখানে ভালো পারফরমেন্স পেয়েছি, বাট যেখানে আমি বান্ডেল ফাইলকে একক হিসেবে রেখে দিয়েছি সেখানে কিন্তু ভালো পারফরমেন্স আমি পাইনি। তো আসলে বান্ডেল ফাইলকে আমি যে স্প্লিটিং করলাম কিভাবে, তো প্রথমেই বলে নেই যে স্প্লিটিং করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রিঅ্যাক্ট লেজি সাসপেন্স। ওকে, রিঅ্যাক্ট লেজি অ্যান্ড সাসপেন্স। রিঅ্যাক্টে নতুন দুটো ফিচার এসেছে, মেবি রিঅ্যাক্ট 16.8 অথবা এরকমই হবে, আমার সঠিক মনে নেই। সেই ভার্সন থেকে আসলে রিঅ্যাক্ট লেজি এবং সাসপেন্স রিঅ্যাক্ট নিয়ে এসেছে, যেখানে আমরা লেজি এবং সাসপেন্স এই দুটো ফিচার ব্যবহার করে করতে পারি কি, এই বান্ডেল ফাইলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি দুটো পেজকেই ওপেন করছি। প্রথমে আসুন, এখানে আমি ওপেন করছি, ধরুন এখান থেকে প্রোডাক্ট ডিটেলস পেজকে আমি ওপেন করলাম এবং এই সিমিলার আরেকটা প্রজেক্ট, এই প্রজেক্ট থেকেও আমি প্রোডাক্ট ডিটেলস পেজকে ওপেন করলাম। এখানে খেয়াল করে দেখুন, দুই প্রোডাক্ট ডিটেলস পেজের মধ্যে এখানে প্রথম প্রোডাক্ট ডিটেলস পেজ যেখানে আমি কোড স্প্লিটিং করিনি, সেখানে কিন্তু আমার সোর্স কোডের ভেতরে কোথাও আমি লেজি কিংবা সাসপেন্স ব্যবহার করিনি। এখানে আমার যে পেজ, ভালো করে আবারও আমি বলছি, আমার যে ওয়েব পেজ বা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনের যে আমার পেজ বা অ্যাক্টিভিটি, এই একটা আমরা জানি যে পেজের ভিতরে কি থাকে, অনেকগুলো কম্পোনেন্ট থাকে। তো এখানে খেয়াল করে দেখুন, পেজের ভিতরে আমার যে কম্পোনেন্টগুলো, সেই কম্পোনেন্টগুলোকে কিন্তু আমি এখানে সরাসরি ইম্পোর্ট করেছি। এই যে প্রোডাক্ট ডিটেলস, এটা আমার একটা কম্পোনেন্ট। প্রোডাক্ট ডিটেলস লোডার, এটা আমার একটা কম্পোনেন্ট। তারপর রিলেটেড প্রোডাক্ট, দিস ইজ অ্যানাদার কম্পোনেন্ট। ন্যাব মোবাইল মেনু, দিস ইজ অ্যানাদার কম্পোনেন্ট। অর্থাৎ এই যে পেজ, আমার ওয়েবসাইটের পেজ বা ওয়েব অ্যাপ্লিকেশনের পেজ, এই পেজের ভিতরে যে কম্পোনেন্টগুলোকে আমি ইম্পোর্ট করেছি, এই কম্পোনেন্টগুলোকে কিন্তু আমি সরাসরি ইম্পোর্ট করেছি। তো কম্পোনেন্টকে যখন আমরা আমাদের প্রজেক্টের ভিতরে সরাসরি ইম্পোর্ট করব, তখন সেটা কিন্তু একক ফাইল হিসেবে কাজ করবে, আলাদা ফাইল হিসেবে কাজ করবে না। বাট এই কম্পোনেন্টগুলোকে আমরা যদি মনে করি যে এই কম্পোনেন্টগুলোকে আমরা আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে বিল্ড করব, এককভাবে রাখবো না, এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবো আমরা আমাদের প্রোডাকশনে গিয়ে, সেক্ষেত্রে আমরা করব কি, সরাসরি ঠিক এভাবে ইম্পোর্ট না করে এগুলোকে ইম্পোর্ট করার জন্য আমরা লেজি ব্যবহার করব। খেয়াল করে দেখুন, এখানে আমি যখন ফুটারকে ইম্পোর্ট করেছি, সরাসরি ইম্পোর্ট করেছি, বাট যে প্রজেক্টে আমার কোড স্প্লিটিং করা আছে সেখানে ফুটারকে ইম্পোর্ট করার সময় কিন্তু আমি লেজি ব্যবহার করেছি। আবার এখানে খেয়াল করে দেখুন, প্রোডাক্ট ডিটেলস, রিলেটেড প্রোডাক্ট ডিটেলস লোডার, এগুলোকে সরাসরি ইম্পোর্ট করেছি, বাট এখানে কোনোটাই কিন্তু সরাসরি ইম্পোর্ট করা নাই। আমার যে কম্পোনেন্টকে আমি স্প্লিট করে দিতে চেয়েছি, অর্থাৎ আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে আমি সেগুলোকে আমার প্রোডাকশনে নিয়ে যেতে চেয়েছি, আমি সেগুলোকে লেজি দিয়ে ইম্পোর্ট করেছি। এই যে লেজি দিয়ে ইম্পোর্ট করেছি, এখানে আপনারা সোর্স কোডে দেখতে পাচ্ছেন। আবার প্রোডাক্ট ডিটেলস, এটাও সরাসরি ইম্পোর্ট না করে লেজি যে ফিচার আছে সেই ফিচার দিয়ে ইম্পোর্ট করা হয়েছে। এবং প্রোডাক্ট ডিটেলস লোডার, এটাও লেজি দিয়ে ইম্পোর্ট করা হয়েছে। অর্থাৎ এই যে আমার প্রোডাক্ট ডিটেলস পেজ, এই পেজের ভিতরে আলাদা আলাদা কম্পোনেন্টকে আমি আলাদা আলাদাভাবে লেজি দিয়ে ইম্পোর্ট করেছি, যার কারণে প্রোডাকশনে হবে কি, আমার এই ফুটারের জন্য আলাদা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হবে, প্রোডাক্ট ডিটেলসের জন্য একটা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হবে, প্রোডাক্ট ডিটেলস লোডারের জন্য আলাদা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হবে। অর্থাৎ কোড স্প্লিটিং হয়ে যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র ফাইলে পরিণত হবে এবং যখন যেটা যতটুকু দরকার ততটুকু ফাইল আমার সিস্টেম থেকে লোড হবে। এবং এর জন্য আমি করেছি কি, একদম উপরে খেয়াল করে দেখুন, রিঅ্যাক্টে লেজি এবং সাসপেন্স এই দুটো ফিচারকে আমি রিঅ্যাক্ট থেকে ইম্পোর্ট করেছি। ওকে, রিঅ্যাক্ট থেকে ইম্পোর্ট করেছি।
তো কম্পোনেন্ট, ফ্র্যাগমেন্ট, রিঅ্যাক্ট এগুলো তো আমাদেরকে ইম্পোর্ট করতেই হয়। অতিরিক্ত লেজি এবং সাসপেন্স এই দুটো ফিচারকে আমি লোড করেছি। এবং কম্পোনেন্ট যখন আমি ইম্পোর্ট করেছি তখন সরাসরি ইম্পোর্ট না করে, এই যে খেয়াল করে দেখুন এখানে সরাসরি ইম্পোর্ট করেছি, সরাসরি ইম্পোর্ট না করে আমি করেছি কি লেজি ফাংশনকে কল করেছি এবং এই ফাংশনের ভিতরে আবার একটা কলব্যাক ফাংশন দিয়েছি। সেই কলব্যাক ফাংশনের ভিতরে আমি এটাকে ইম্পোর্ট করেছি। ওকে, সেই কলব্যাক ফাংশনের ভিতরে এটাকে আমি ইম্পোর্ট করেছি। এবং যখন আপনি আপনার প্রজেক্টের ভিতরে ঠিক এভাবে লেজি ব্যবহার করবেন তখন বাধ্যতামূলকভাবে আপনাকে সাসপেন্সও ব্যবহার করতে হবে। এখন লেজি যখন আমরা ব্যবহার করব তখন আমরা কেন সাসপেন্স ব্যবহার করব এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করে বলি। লেজি ব্যবহার করলে কেন সাসপেন্স ব্যবহার করতে হবে? কেননা যখন আপনি লেজি ব্যবহার করবেন তখন আপনার ওয়েব পেজের ভিতরে কম্পোনেন্টগুলো একটু একটু করে লোড হবে। এখন গ্র্যাজুয়ালি যখন সেগুলো ধারাবাহিকভাবে লোড হবে, ধারাবাহিকভাবে লোড হওয়ার সময় সেখানে কিন্তু কয়েক মিলি সেকেন্ড কিংবা তার থেকেও কম কিংবা 1 সেকেন্ড 2 সেকেন্ডের একটা গ্যাপ তৈরি হতে পারে। তো যখন আপনার গ্যাপ তৈরি হবে তখন আপনি করবেন কি সাসপেন্স ব্যবহার করে লোডার শো করবেন। বিষয়টা ঠিক এমন আপনি একটা লোডার কম্পোনেন্ট শো করবেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার কম্পোনেন্টগুলো যেহেতু আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে আছে, সিস্টেম থেকে আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইল যতক্ষণ পর্যন্ত লোড নেয়নি ততক্ষণ পর্যন্ত ঠিক আপনি এরকম একটা লোডিং কম্পোনেন্ট শো করাতে পারেন বা লোডার শো করাতে পারেন। তো এরকম লোডার শো করাতে গেলে আপনাকে সাসপেন্স ব্যবহার করতে হবে। তো এই জন্যই যখন আপনি লেজি ব্যবহার করবেন তখন অবশ্যই বাধ্যতামূলক আপনাকে সাসপেন্স ব্যবহার করতে হবে। লেজি করবে কি আপনার কোডকে স্প্লিট করে আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে পরিণত করবে এবং সেই আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো যখন যতটুকু দরকার ততটুকু আপনার লোড করবে। বাট যখন যতটুকু দরকার ততটুকু যদি লোড হতে কোনো কারণে ডিলে হয় সেক্ষেত্রে সাসপেন্স করবে কি এরকম লোডার কম্পোনেন্ট বা লোডিং স্টেট শো করবে। খেয়াল করে দেখুন উপরে তো আমি এখানে লেজি দিয়ে এগুলোকে ইম্পোর্ট করেছি এবং পেজের মাঝে যদি আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে তাহলে খেয়াল করে দেখুন এখানে আমি সাসপেন্স ব্যবহার করেছি এবং এই সাসপেন্স যে আমার কম্পোনেন্ট, এই সাসপেন্স কম্পোনেন্টের ভিতরে ফলব্যাক নামে একটি প্রপার্টি আছে। এই ফলব্যাক প্রপার্টির ভিতরে খেয়াল করে দেখুন আমি একটা ফুল স্ক্রিন লোডার কম্পোনেন্টকে পাস করিয়েছি। আমি আবার বলছি, সাসপেন্স যে কম্পোনেন্ট আমি এখানে ব্যবহার করেছি, অর্থাৎ আমার লেজি কম্পোনেন্ট যেগুলো অর্থাৎ লেজি আইটেম যেগুলো, সেই লেজি আইটেমগুলোকে লোড করার জন্য আমি এখানে খেয়াল করে দেখুন আমার লেজি আইটেম এখানে কি ফুটার, প্রোডাক্ট ডিটেলস লোডার, এগুলো হচ্ছে আমার লেজি আইটেম। আমার লেজি আইটেমগুলোকে আমি লোড করার জন্য কী করেছি? সাসপেন্স ব্যবহার করেছি। তো লেজি আইটেমকে লোড করার জন্য সাসপেন্স কেন ব্যবহার করেছি? যাতে করে ওই আইটেমগুলো লোড হতে যদি ডিলে হয় তাহলে যেন আমার এই সাসপেন্স করে কি ফলব্যাকে চলে যায় এবং ফলব্যাকে গিয়ে ফুল স্ক্রিন লোডার কম্পোনেন্ট নামে আরেকটা কম্পোনেন্ট আমি বানিয়ে রেখেছি, সেই কম্পোনেন্টটাকে যেন সে শো করে। ঠিক এরকম ফুল স্ক্রিন লোডার একটা আমার শো করবে। তো আশা করি লেজি এবং সাসপেন্সের যে বিষয়টি, এই বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আপনি লেজি এবং সাসপেন্স ব্যবহার করে আপনার প্রজেক্টের পারফরমেন্স ইনক্রিজ করতে পারেন। আমি আরেকবার যদি রিভাইজ করে সামারি আকারে বলি তাহলে বলতে হয় যে যখন আপনি রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন npm run build টার্মিনাল কমান্ডে বিল্ড করবেন তখন দেখা যাবে যে সেখানে 2টি 3টি কিংবা 4টি বান্ডেল ফাইল তৈরি হবে, জাভাস্ক্রিপ্টের বান্ডেল ফাইল তৈরি হবে এবং এই বান্ডেল ফাইলগুলো অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাওয়ার কারণে প্রজেক্টের ইনিশিয়াল পারফরমেন্স কমে যায়, ল্যাটেন্সি বেড়ে যায়, অর্থাৎ ওভারঅল প্রজেক্টের পারফরমেন্স ফল করে। তো আমরা করতে পারি কি সেই বান্ডেলটাকে স্প্লিটিং করে ক্ষুদ্র ক্ষুদ্র জাভাস্ক্রিপ্ট ফাইলে পরিণত করতে পারি। যখন আমাদের প্রজেক্ট লোড হবে বা প্রজেক্ট কাজ করবে তখন যতটুকু জাভাস্ক্রিপ্ট যে অ্যাক্টিভিটিতে যে জায়গায় বা যে অ্যাকশনে দরকার তখন সে করবে কি ততটুকু জাভাস্ক্রিপ্ট ফাইলকেই শুধুমাত্র ব্যবহার করবে, পুরো বান্ডেলটাকে ব্যবহার করবে না। এতে করে প্রজেক্টের ইনিশিয়াল লোডিং টাইম কমে যাবে এবং ল্যাটেন্সি কমে যাবে এবং পারফরমেন্স ওভারঅল অনেক ভালো বৃদ্ধি পাবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার প্রজেক্টের ভিতরে এই লেজি এবং সাসপেন্সের মাধ্যমে কোড স্প্লিটিং করে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। তো এটা ব্যবহার করার জন্য আমাদেরকে করতে হবে কি, আমরা নর্মালি যেভাবে কম্পোনেন্টগুলোকে সরাসরি ইম্পোর্ট করি এভাবে কম্পোনেন্টগুলোকে সরাসরি ইম্পোর্ট না করে আমাদের যে কম্পোনেন্টগুলো হেভি কম্পোনেন্ট অর্থাৎ বড় কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলোকে আমরা করব কি লেজি ফাংশন দিয়ে ঠিক এভাবে ইম্পোর্ট করব। এখন যে কম্পোনেন্টগুলোকে আমরা লেজি দিয়ে ইম্পোর্ট করেছি, আমি আবার বলছি যে কম্পোনেন্টগুলোকে আমরা লেজি দিয়ে ইম্পোর্ট করেছি সেই কম্পোনেন্টগুলো আমাদের পেজে লোড নিতে ডিলে হতে পারে।
1 মিলিসেকেন্ড সরি 1 সেকেন্ড কিংবা তার থেকে কম এরকম সামান্য ডিলে হতে পারে। তো সামান্য যদি ডিলে হয় তাহলে তো ইউজার কি দেখবে, ইউজার ব্ল্যাঙ্ক পেজ দেখবে। তো সামান্য ডিলের কারণে আমরা ইউজারকে ব্ল্যাঙ্ক পেজ দেখাবো না, আমরা করব কি ইউজারকে একটা ফুল স্ক্রিন লোডার শো করাতে পারি। তো লোডার শো করানোর জন্য আমাদেরকে করতে হবে কি সাসপেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ যে কম্পোনেন্টগুলো আমরা লেজি দিয়ে ইম্পোর্ট করেছি সেগুলোকে আমরা সাসপেন্সের ভেতরে রেখে দেব এবং সাসপেন্স ফলব্যাক দেব। অর্থাৎ ফলব্যাক মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত লেজি কম্পোনেন্টগুলো লোড হয়নি ততক্ষণ পর্যন্ত সে ফলব্যাকে গিয়ে করবে কি আলাদা আর একটা কম্পোনেন্টকে শো করাবে। সেই কম্পোনেন্টের নাম হচ্ছে আমার এখানে ফুল স্ক্রিন লোডার। অর্থাৎ ফুল স্ক্রিন লোডার নামে ঠিক এরকম একটা কম্পোনেন্ট আমি তৈরি করে নিয়েছি। অর্থাৎ আমার লেজি কম্পোনেন্টগুলো যতক্ষণ পর্যন্ত শো হবে না ততক্ষণ পর্যন্ত এখানে আমার সাসপেন্সে গিয়ে ফুল স্ক্রিন লোডারটা শো হবে। তো ফুল স্ক্রিন লোডারগুলো কেমন হয় জাস্ট সেটা দেখানোর জন্য এখানে কিন্তু ফুল স্ক্রিন লোডারটা আমি ওপেন করে রেখেছি। তো যাই হোক, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে লেজি এবং সাসপেন্স ব্যবহার করব এবং কিভাবে লার্জ বান্ডেল সাইজকে আমরা কমিয়ে নিয়ে আসব। তো যখনই আপনি লেজি সাসপেন্স ব্যবহার করবেন আপনার প্রজেক্টের ভিতরে, তো যে কম্পোনেন্টের জন্য আপনি লেজি ব্যবহার করেছেন npm run build টার্মিনাল কমান্ড দিয়ে যখনই আপনি বিল্ড করবেন, npm run build টার্মিনাল কমান্ড দিয়ে যখনই আপনি বিল্ড করবেন, বিল্ড করার পরে আপনি দেখতে পাবেন আপনার যে কম্পোনেন্টগুলো লেজি দিয়ে ইম্পোর্ট করা আছে সেই কম্পোনেন্টগুলোর জন্য আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইল স্প্লিট হয়ে তৈরি হয়ে গেছে। এবং এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল যখন প্রোডাকশনে তৈরি হবে তখন আপনি দেখবেন .js এর সাথে .js ম্যাপ নামে আরও কিছু ফাইল আপনার তৈরি হবে। তো এখানে .js ফাইলগুলোই শুধুমাত্র আপনার কাজে লাগবে। এখানে .js .map নামে যে ফাইলগুলো অতিরিক্ত ক্রিয়েট হবে আপনি চাইলে প্রোডাকশনে এই ফাইলগুলোকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে আপনার প্রজেক্টের সাইজ আরও কমে নিতে পারেন। কেননা এই যে .js .map নামে যে ফাইলগুলো তৈরি হবে বা .license নামে যে ফাইলগুলো তৈরি হবে এগুলোর কোনো কাজই নেই আসলে, এগুলো জাস্ট গার্বেজ ফাইল। ওকে, এইগুলো জাস্ট গার্বেজ ফাইল। আপনি যখন ফাইনালি সার্ভারে ডিপ্লয় করবেন, ডিপ্লয় করার সময় শুধুমাত্র .js ফাইলগুলো রেখে দিয়ে এখানে আরও যে গার্বেজ ফাইলগুলো হবে .map .license এগুলোকে আপনি ডিলিট করে দিয়ে এটাকে আরও ক্লিন করে ফেলতে পারেন। খেয়াল করে দেখুন আমি .map এগুলো ডিলিট করে যদি দিই তাহলে আমার প্রোডাকশনে গিয়ে এগুলো আরও ক্লিন হয়ে গেল। এবং যে কম্পোনেন্টগুলোকে আমি লেজি দিয়ে ইম্পোর্ট করেছি মেইনলি সেই কম্পোনেন্টগুলোর জন্যই আমার আলাদা আলাদা চাঙ্ক ফাইল তৈরি হয়েছে। এবং যখন আমার প্রজেক্ট পারফর্ম করবে, পেজ লোড হবে, তখন যতটুকু কম্পোনেন্টের জন্য যতটুকু জাভাস্ক্রিপ্ট ফাইল দরকার সেই ততটুকুই লোড হবে। এবং এখানে লেজি এবং সাসপেন্সের জন্য আলাদা কোনো লাইব্রেরি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে না। রিঅ্যাক্টের সাথে লেজি এবং সাসপেন্স এই দুটো ফিচার বিল্ড ইন অবস্থা দিয়ে আপনি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।